পেনাংয়ের ব্রিটিশ অধিগ্রহণের ইতিহাসের সাথে সাথে যে জায়গাটির নাম সবচেয়ে বেশিবার উচ্চারিত হয় তা হচ্ছে এই দুর্গটি। পেনাংয়ের বন্দর বরাবর পুরনো এই স্থাপনাটি আসলে পেনাংয়ের ব্রিটিশ রাজের আধিপত্যকে স্মরণ রেখেছে। সমুদ্রের যে দিক দিয়ে কাউকে এই বন্দরে আসতে হয় সেখানে তাক করা কতগুলো কামান। একসময় এটা যে একটা দুর্গ ছিল বুঝতে বাকি থাকে না। ভেতরটুকু দেখতে ইচ্ছে করে। একটু ভেতরের দিকে যেতেই কতগুলো রিকশা দাঁড়িয়ে আছে। ৩০০ বছর আগে এ দ্বীপের একমাত্র যানবাহন ছিল এই রিকশা। আজকের যুগের পর্যটকদের কাছে সেই সময়টিকে স্মরণ করানোর জন্য এখানেও এই আয়োজন। শ্বেতাঙ্গ পর্যটকের কাছে এই পেনাংয়ে এখনও এই রিকশার জনপ্রিয়তা একটুও কমেনি। পেনাংয়ের অলিগলি ঘুরে দেখার জন্য এমন বাহনকে পছন্দও করেন অনেকে। দুর্গটির মূল যে প্রবেশ তোরণ সেখানে দাঁড়িয়ে আছেন সুঠামদেহী এক মালে, কিন্তু তার পরনে অষ্টাদশ শতকের ব্রিটিশ সৈন্যের পোশাক। ভেতরে ঢুকতেই এক ইংরেজের মূর্তি। ইনি স্যার ফ্রান্সিস লাইট, পেনাংয়ের এক সময়কার ব্রিটিশ অধিপতি। ১৭৮৬ সালে এই ব্রিটিশ কৌশলে তার বাহিনী নিয়ে নোঙ্গর করেছিলেন এই পেনাং দ্বীপে। মাত্র ৪২০ বর্গফুটের তারকাকৃতির একটি ছোট্ট দুর্গ বানিয়েছিলেন এখানে। অস্থায়ী কাঠামো, পাম গাছের তক্তা ছিল তার প্রধান নির্মাণ সামগ্রী। পরবর্তীতে ১৮১০ সালে ইট আর পাথর দিয়ে বানানো হয় আজকের এই দুর্গটি। সেই সময়কার ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের নামের নাম রাখা হয় এই দুর্গের। যদিও নৌ প্রতিরক্ষার কাজে বানানো হয়েছিল এই দুর্গ, তথাপিও এর ব্যবহার ব্রিটিশ অধিপতিদের প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কখনো যুদ্ধ বিগ্রহের কাজে তার ব্যবহার হয়নি। এখন এই কর্নওয়ালিস দুর্গটি পেনাংয়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় স্থান হিসেবে নজর কাটছে। চত্বরটির ভেতরের পরিবেশটা এমন যে এখানে ঢোকার পর ২৫০ বছরের পুরনো পেনাং যেন হঠাৎ করে হাজির হয়। খুব বেশি পর্যটকের আনাগোনা নেই এখানে, তবে এখানকার সরকারি গাইডেরা খুব আন্তরিক, ঘুরিয়ে দেখায় সমস্ত চত্বর। তার কাছ থেকে জানা যায় দুর্গের ইতিহাস। The time of its built, they only believe in the nibong palm tree. The nibong palm tree is only like that kind of wood you can see nowadays. But after quite some time, they has to pull down all this wood because it separated malaria that fed from the mosquitoes. So many British army died, as well as Sir Francis Light himself. And then after about 5 years of Francis Light's death, then his wife, Martina Roselle, she remarried again. Also to a British man called John Beamer in 1789 inside that chapel. A long time ago, it's a prison. এই দুর্গটিতে সর্বপ্রথমে বানানো হয়েছিল একটা গির্জা, পেনাংয়ের সবচেয়ে পুরনো গির্জা। গির্জাটি পরবর্তীতে জেলখানা হিসেবে ব্যবহৃত হয়। এর একপাশে ১৮১১ সালে বানানো সৈন্যদের ব্যারাক এখন একটা জাদুঘর। জাদুঘরটিতে পাওয়া যায় মূলত ২৫০ বছরের পুরনো এই দ্বীপের ইতিহাস। এই যে মূর্তিটিকে ফ্রান্সিস লাইটের মূর্তি বলে চালিয়ে দেওয়া হচ্ছে, তা বানানো হয় লাইট সাহেবের মৃত্যুর ১৫০ বছর পর। Actually, it was built after 150 years after the death of him. So at that time they didn't have a correct. ফ্রান্সিস লাইটের পুত্রের একটা আলোকচিত্র অবলম্বনে এই মূর্তিটি বানানো হয়। Francis Light himself and also his son William Light, the founder of Adelaide, Australia. এই লাইটের মূর্তির পাশে সেই হ্যাট, সেই বন্দুক। ভয় নেই, গুলি হবে না বন্দুক থেকে। কেউ চাইলে হ্যাটটি পরে বন্দুকে তাক করে ছবি তুলে নিতে পারেন লাইট সাহেবের পাশে দাঁড়িয়ে। Just for you. And then you can point it like that. দুর্গের এক পাশে একটা ছোট্ট সুভেনিয়ার শপ, সেখানেও পুরনো পেনাংয়ের আবহ। দুর্গটির এক কোণায় বারুদখানা। This one is a gunpowder magazine. We put like a display of the gunpowder, the cannons for all inside this one. কামানগুলোর রসদ হিসেবে এখানেই রাখা ছিল ড্রাম ভর্তি গান পাউডার। Gunpowder magazine. We have a display of the cannons ball, the gunpowder, the blank garnet, all about the explosion. তবে মজার বিষয় হচ্ছে এই গান পাউডারগুলো কখনো ব্যবহার করা হয়নি, কারণ পেনাংয়ে আক্রমণ করার জন্য ২০০ বছর ধরে কেউ কখনো এদিকে অভিযান চালায়নি। We have 40
13 of them are British made, and only that one is a Dutch made cannon. They believe for the magical cannon. একসময় ডাচরা এই কামানটি জোহরের সুলতানকে উপহার দিয়েছিলেন। ব্রিটিশরা এই কামান এনে এখানে বসায় 1871 সালে। এই কামানটি নিয়ে বেশ কিছু রূপকথা চালু আছে। এই কামানকে ফুল উপহার দিলে নাকি পুত্র সন্তান লাভ করা যায়। The flower inside the cannon there and make some prayer and maybe your wish will come true too. সে কারণে অনেক দূর থেকে মহিলারা এখানে এসে ফুলের পাপড়ি রেখে যান। কর্নওয়ালিসের দুর্গ থেকে চোখে পড়ে একটা উঁচু ঘড়ি মিনার। ব্রিটিশ শাসনের সবচেয়ে উঁচু চিহ্ন হিসেবে পেনাং বন্দরের কাছে দাঁড়িয়ে থাকা এই ঘড়ির মিনারটি একসময় কারো চোখ এড়াতে পারত না, কারণ একসময় এই বন্দরটি ছিল দ্বীপটিতে প্রবেশের একমাত্র পথ। বন্দর দিয়ে ঢুকেই চোখে পড়বে 60 ফুট উঁচু এই মিনার। ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার শাসনের 60 বছর পূর্তি উপলক্ষে 1897 সালে বানানো হয়েছিল এই মিনার। 60 বছরের জন্য 60 ফুট উচ্চতা, এবং সে সময় ছিল এটাই পেনাংয়ের সবচেয়ে উঁচু ভবন। চীনারা চীন ছেড়ে পৃথিবীর যে প্রান্তেই যায় সেখানে গড়ে তোলে চায়না টাউন। চীনাদের বসতবাড়ি, দোকানপাট, মন্দির এইসব চায়না টাউনই হয়ে থাকে। পেনাংয়েও তাই। চীনারা সমুদ্র পথ দিয়ে 1800 শতকের গোড়ার দিকে এই পেনাং দ্বীপে আসা শুরু করে। তারপর থেকে এই অঞ্চলেই তাদের বসবাস। পেনাংয়ের এই অঞ্চলে তাই দেখা যায় কারুকাজ খচিত তোরণ, নিজস্ব বর্ণমালায় স্বকীয় সাইনবোর্ড। চারদিকে সমুদ্র, মাঝখানে কিছু পাহাড়, কিছু পাথর, কিছু ভূমি। এই নিয়ে তৈরি হচ্ছে মালয়েশিয়ার অন্যতম প্রধান এক শিল্পনগরী। প্রায় 1000 বর্গ কিলোমিটারের এই দ্বীপ রাজ্যটিতে 15 লাখের মতো লোকের বাস। আয়তনের দিক দিয়ে মালয়েশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম হলেও ঘনবসতির বিবেচনায় এই রাজ্যটি মালয়েশিয়ার দ্বিতীয় ব্যস্ততম। মুসলমান ছাড়াও এখানে এথনিক চাইনিজের বসবাস। মোট জনসংখ্যার 43% চৈনিক এই দ্বীপে বাস করেন। মালয়েশিয়ার যে 4টি রাজ্যে মালে সুলতানের শাসন নেই তার একটি এই পেনাং। শিল্পে, বাণিজ্যে আর সৌন্দর্যে পেনাং পরিণত হয়েছে একটি ঐশ্বর্যমণ্ডিত লোকালয়ে। সে কারণে তাকে পার্ল অফ দ্য ইস্ট নামেও ডাকেন কেউ কেউ।